আমি সাব্বির। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। অনেক কষ্ট সংগ্রাম করে বড় হয়েছি। আজ কলেজে আমার প্রথম দিন। অনেক কষ্টে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। এতিমখানা থেকে একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিছে। পার্ট টাইম 2টা টিউশনি করাই। ওই টাকা দিয়ে কোনো রকম খরচপাতি ম্যানেজ করতে হবে। কলেজে ঢোকার সময় গেট থেকে মিটার 20 দূরে দেখলাম কিছু ছেলে বসে আছে আর সামনে অন্য একটা ছেলেকে র্যাগিং করছে। ক্লাসে যেতে হলে তাদের সামনে দিয়ে যেতে হবে, তাই যাওয়া শুরু করলাম। ক্লাসে যাচ্ছিলাম তখন পিছন থেকে ডাক পড়ল ছেলেগুলোর মধ্য থেকে। কি রে খ্যাত, সালাম কই? আসসালামু আলাইকুম। কই যাস? জি ভাই, ক্লাসে যাচ্ছিলাম। জি ভাই, এখন আমি ক্লাসে যাই? তোরে যাইতে বলছি। না ভাই। এদিকে আই। কাছে গেলাম। কিরে, তোর কি জামা কাপড় নেই? চুলগুলো মনে হয় কাকের বাসা, ফকিন্নির বাচ্চা। অপমান সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই আর প্রতিবাদ করলাম না। দুচোখ বেয়ে পানি জড়তে লাগলো। আরে গ্রাম থেকে আইছে খ্যাত। শোন, চিঠিটা নে। এই যে নীল ড্রেস পরা মেয়েটাকে দিয়ে আই। আমি পারবো না ভাই। পারবি না মানে? তোর 14 গোষ্ঠী পারবো। একটু রাগ উঠল, কিন্তু আর কথা বাড়ালাম না। যদি কলেজে ঝামেলা করে বা ওদের জন্য কলেজ থেকে চলে যেতে হয় তাহলে না, তার থেকে ভালো চিঠিটা মেয়েটাকে দিতে গেলাম। আপু, এটা নেন। মেয়েটার নাম অহনা। এখানে অনেক বড় ব্যবসায়ীর মেয়ে। চিঠিটা খুলে আমার দিকে একটা রাগী লুকে তাকালো। এই খ্যাত, কুত্তা জানোয়ার, ফিকারির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আয়নায় নিজেরে দেখছস কখনো? বলে আমার কলার ধরে টাস টাস টাস। খুব খারাপ লাগলো। বিনা দোষে তাপ্পর খেয়ে তাই অজান্তে দু চোখ বেয়ে পানি জড়তে লাগলো। মেয়েগুলো চলে গেছে। কলেজের সব ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। তাই ক্লাসে গেলাম। গিয়ে দেখি ওই ছেলেগুলো বসে আছে। এর মানে ছেলেগুলো আমার সিনিয়র না। ক্লাসে একটা ছেলের সাথে পরিচয় হলো। ছেলেটার নাম জিসান। ওর বাবা এখানকার থানার SI। ছেলেটার ফ্রি মাইন্ড, কোনো অহংকার নেই। ক্লাস করে বাইরে যাচ্ছিলাম, তখনই শুনতে পেলাম, মামা শালারে আজকে সেই মায়ের খাওয়াইলাম। মামা, ওরে প্রতিদিন কেলানি খামামু। বলদ খেত কিছুই বোঝে না। গেট দিয়ে বের হয়ে হেঁটে হেঁটে মেসে চলে গেলাম। পরে রেডি হয়ে কাজে গেলাম। কাজ আর টিউশনি শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। নামাজ আদায় করলাম। পরের দিন ক্লাস করে বের হওয়ার সময় আমাকে অদিতি রিয়াজ ডাক দিল। কাছে যাওয়ার পর একটা মেয়েকে ইশারা করে বলল ওকে কিস করতে। ভাই, আপনারা অন্য যে কোনো কিছু করতে বলেন, আমি করে দেব, কিন্তু এই কাজটা করতে পারবো না। আমাদের জুতা মুছে দে। তুই প্রতিদিন আমাদের জুতা মুছে দিবি, এটাই তোর কাজ। না, আমি পারবো না। পারিস না মানে? তুই পারবি, তোর বাপ মা 14 গোষ্ঠী পারবে। অদিত আমাকে মেরেছে, এইটার কোনো কষ্ট আমি পাই নাই, কিন্তু ও আমার বাবার নাম নিয়ে কথা বলেছে, তাই আমি ওকে ছাড়বো না। রাগে চোখে ওদের দিকে তাকিয়ে ওদের জুতা পরিষ্কার করে দিলাম। খেয়াল করলাম এখানে অহনাও আছে। ওর জুতাও মুছে দে। প্রতিদিনকার মতো আজ কলেজের সব ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। সব মুখ বুঝে সহ্য করে নিলাম, কিন্তু চোখগুলো বাধা মানছে না। আর যদি আমি এতিম না হতাম তাহলে হয়তো এতিম দেখতে হতো না। মনে মনে শপথ করলাম একদিনের ফল ওদের দেখিয়ে আমি আজ বড্ড অসহায়। যদি ওদের কথা মতো কাজ না করে দিতাম তাহলে কলেজ থেকে বের করে দেবে। রিয়াজ হলো ওসির ছেলে, অদিত হলো অনেক বড় ব্যবসায়ী ছেলে। ওদের ডাবরে কলেজ চলে। মেসে চলে আসলাম। প্রতিদিনকার মতো কাজ ছেড়ে নামাজে বসলাম। মোনাজাতে বললাম, হে আল্লাহ, সারা বিশ্বের পালনকর্তা, হে আল্লাহ, এই এতিমের কষ্ট কি তোমার চোখে পড়ে না? তুমি না বলো যার কেউ নাই তার তুমি আছো? তাহলে তুমি কি আমার এই কষ্ট ব্যতীত হও না? কান্না করে আর অনেক কিছু বললাম। পরে একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে গেট দিয়ে ঢুকে ক্লাসে যাইতেছিলাম, তখনই কে যেন ল্যাং মারলো। সোজা দিয়ে একটা মেয়ের উপর পড়লাম।
এটা আর কেউ না, আমাদের ক্লাসের অহনা। মেয়েটা কলেজের, এমনকি আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে, যেন জান্নাতের হুর। মেয়েটাকে দেখে মনে হয় সারা জীবন আগলে রাখে, কিন্তু এই ভাবনা বামন হয় ছাদে হাত দেওয়ার মতো মেয়েটার উপর থেকে উঠলাম। অহনা দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। সরি, কিছু মনে করবেন না। কথাটি শেষ করে রাখি 2 গালে 4টা থাপ্পড় বসিয়ে দিল। শালা লুচ্চা কোথাকার, সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। তোকে তো আমি আবার 2টা থাপ্পড় বসিয়ে দিল। তোর বাপ মা তোরে শিক্ষা দেয় নাই কিভাবে হাঁটাচলা করতে হয়? লুচ্চা কোথাকার, ঘরে মা বোন নাই? মা বাবার কথা বলতে 2 চোখ দিয়ে পানি জোরা শুরু করলো। সরি, আমার মা বাবা নাই, আমি এতিম। সরি, আমি ওভাবে বলি নাই। কিরে অহনা, কি হয়েছে? এই ছেলে তোরে কি করছে? অহনা কিছু বলতে যাবে তার আগেই ওরা 5 জন মিলে আমাকে অনেক অনেক মারলো। অহনা ওদের থামাতে চেয়েছিল, কিন্তু কে শুনে কার কথা। জীবনে এত মারামি কোনোদিনও খায়নি। মনে হচ্ছিল এই পৃথিবীতে আজই আমার শেষ দিন। প্রাণ পাখিটা কখন যেন কাঁচা ছেড়ে চলে যায়। রক্তে গায়ে সাদা শার্ট লাল হয়ে গেছে। মৃত্যুর নিকটে বুঝতে বাকি রইল না। একটা এতিম মারলে আর কার কি যায় আসবে। আমি তো রাস্তার কিট, আল্লাহকে স্মরণ করলাম। চোখ দুটি আস্তে আস্তে বুঝে আসতে শুরু করলো। যখন চেঞ্জ ফিরে তখন নিজেকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে আবিষ্কার করি। পাশে দেখি জিসান বসে আছে। কিরে, আমি কোথায়? শালা চুপ কর। আমি যদি আরেকটু লেট করে আসতাম তাহলে তোর আর খুঁজে পাওয়া লাগতো না। তুই কেন ওদের সাথে লাগতে যাস? তোর কি জানে ভয় নাই? আর তো মানুষ না, পশু। আমি ওকে সব বলতে গিয়েও পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আপনার জ্ঞান ফিরেছে, তাহলে 2 দিন যাবৎ আপনি অজ্ঞান ছিলেন। আপনি এখন পুরোপুরি সুস্থ, শুধু একটু বেড রেস্ট নেবেন। আমার ফ্রেন্ড কই? ও, আমার বিলটা। হাসপাতাল থেকে রিলিজ হয়ে রাস্তার পাশে হাঁটছিলাম, তখনই দেখতে পেলাম একটা মহিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তাকে ঘিরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ সাহায্য করছে না। মহিলাটির কাছে গেলাম, একটা পানির বোতল কিনে মহিলাটির মুখে পানি ছিটা দিলাম। উনি চোখ মেললেন। আমি কোথায়? কে তুমি বাবা? আপনি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আর আমাকে আপনি চিনবেন না। এতক্ষণে উনি হয়তো বুঝতে পারছেন। ও, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আমাকে একটু গাড়ির কাছে দিয়ে আসবে? জি চলেন। মহিলাটিকে গাড়িতে দিয়ে আসলাম। আপনি এই অবস্থায় গাড়ি চালাবেন? আমি তো সাথে ড্রাইভার আনিনি। বুঝতে পারছি, কোনো ব্যাপার না। আপনি যদি কিছু মনে না করেন আমি দিয়ে আসি। ওনাকে নিয়ে ওনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ খানিকক্ষণ ড্রাইভ করার পর ওনার বাড়িতে পৌঁছে গেছি। বিশাল বাড়িটা দেখে মনে হবে এখানে কোনো রাজা বাদশার বসবাস। গাড়ি পার্ক করলাম, তখন বৃষ্টি নামলো। যে মাত্র চলে যাওয়ার জন্য রওনা দেব তখন উনি বলে উঠলেন যেতাম, কিন্তু ওনার কথাটা ফেলতে পারলাম না। আবার বৃষ্টিতে অলরেডি ভিজে গেছি, অনেক ভিজে গেছি। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, কিন্তু ব্যান্ডেজগুলো ভিজে গেছিল, তাই চেঞ্জ করতে লাগলাম। তখনই দরজায় কারো আওয়াজ পেলাম। মহিলাটি ভিতরে আসলেন। এই ছেলে, তুমি আমার জন্য ব্যান্ডেজগুলো ভিজিয়ে ফেললে, দামি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা নিন। উনি ব্যান্ডেজ বদলাতে লাগলো। হঠাৎ কান্না করে দিলেন। কি হলো, আপনি কান্না করছেন কেন? ব্যথা পেয়েছেন? না, তোমার পিঠের জন্ম দাগটা আমার হারিয়ে যাওয়া ছেলের মতো। তোমার বাবা মা কি করে? ও, আমার কেউ নেই, আমি এতিম। আমার বাবা মা ছিন্ন বলতে এই লকেটটা আছে। দেখি দেখি লকেটটা। উনি ওনার আলমারি থেকে ছোটো একটি চাবি আনলেন, আর লকেটটাতে একটা লক ছিল। তার মধ্যে দেওয়ার সাথে সাথে লকেটটা খুলে যায়। লকেট না, আসলে আমার ভাগ্য খুলে যায়। লকেটের ভিতরে একটা আংটি, হীরার মনে হয়। আর মহিলাটির আরেকটা লোক, আর আমার ছোটোবেলায় ছবি ছিল। আমি তো যেন বাক শক্তি হারিয়ে ফেলছি। মহিলা আমাকে জড়িয়ে ধরে অনেক জোরে কান্না করতে লাগলেন। তারপর কান্নার আওয়াজ, তার ছেলেও তার বউ এসে পড়ল।
বাবা, তুই এতদিন কোথায় ছিলি? তোকে কত করে খুঁজেছি। মা, ও কি সাব্বির? আপনারা আমার নাম জানলেন কিভাবে? ভাইয়া ভাবি সবাই এসে আমাকে জড়িয়ে কান্না করতে লাগলো আর নানান প্রশ্ন করতে লাগলো। সবার কান্না দেখে আমারও কান্না চলে আসছে। বাবা, তুই কই ছিলি এতদিন? তোর হাত পায়ে ব্যান্ডেজ কেন? তুই বলবি কিভাবে তোর এই অবস্থা, আর তুই এতদিন কোথায় ছিলি? বলবো বলবো, সব বলবো। ফ্রেশ হয়ে আয়, খেতে আয়, তোর বাবাকে খবর দিতে হবে। বাবা আমার খবর পেয়ে মালয়েশিয়া থেকে মিটিং ক্যান্সেল করে তার প্রাইভেট প্লেন নিয়ে দেশে এসে পড়েছে। এসে আমাকে জড়িয়ে সে কি কান্না। আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। বাড়িতে খুশির রোল পড়ে গেল। রাতে সবাই মিলে কাঁদছে। তখনই সবাইকে সব বললাম আমার সাথে কী কী করেছে, কলেজের ছেলেগুলো আমাকে কিভাবে মেরেছে। বন্ধু সেখান দিয়ে যাওয়ার সময় আমাকে পেয়ে হাসপাতালে ভর্তি করায়। আমার কাহিনী শুনে সবাই কান্না করে দেয়। তুই পুরোপুরি সুস্থ হ। তোর আর কলেজে যাওয়া লাগবে না, তুই আমার দুনিয়া, তোকে পেয়ে আর হারাতে চাই না। ওদের ব্যবস্থা আমি করছি। কলেজে তো আমি যাব, ওদের ব্যবস্থা আমি করব। বাবা, তুই কিছু গার্ড আর গাড়ি নিয়ে যাস সাথে কালকে। ওকে আব্বু। সকালে পেয়ে যাবি। ভাইয়া, তুমি আর খ্যাত হয়ে কলেজ যাবা না, তোমাকে স্টাইলিশ করার দায়িত্ব আমার। ভাবি তুমি শুরু হয়ে গেলা। ভাবি আর আমি রাতে অনলাইনে অনেক কিছু অর্ডার করলাম। হেয়ার স্টাইলিস্টকে বাসায় এনে পাখির বাসা ঠিক করলাম। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ বই পড়লাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো খবর নাই। আল্লাহ এতদিনে আমার দিকে চেয়েছে। আজ আমি আর এতিম না, আমার পরিবার আছে। পরিচয়টা দিয়ে দিই, আমার বাবা আশরাফ সরকার, দেশের টপ 5 ধনীর বিজনেসম্যানদের মধ্যে একজন। আমার বড় ভাই নীল সরকার, পুলিশের ডিসি। আমার মা মিসেস নাসিমা সরকার হলেন গৃহিণী, আর আমি হলাম সবার আদরের সাব্বির সরকার। এখন আর এতিম নয়, কেতো নয়। সকালে গাড়ি আর গার্ডসরা চলে আসলে বাবা কয়েকটা গাড়ি আর গার্ডস পাঠিয়েছেন। গাড়িগুলোকে পার্কিং করলাম আর গার্ডদের সাথে কথা বললাম। কিছুক্ষণ খাবার খেয়ে নিলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে বেরিয়ে দেখি আমার গার্ডগুলা সব বাইরে দাঁড়িয়ে আছে। আমি 3টা গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সামনের গাড়িতে গার্ডস আছে, পেছনের গাড়িতে গার্ডস আছে, আর মাঝখানে আমার গাড়ি। কিছুক্ষণ পর আমি কলেজের গেট দিয়ে ঢুকলাম। সবাই গাড়িগুলোর দিকে হা করে তাকিয়ে আছে। তাকিয়ে তাকারই কথা, একে তো এত দামি গাড়ি। আবার কলেজের সেই সাথে দেখলাম রিয়াজ, অদিত ও তার ফ্রেন্ড, আর সাথে ওহনাও আছে। দূরে দেখতে পেলাম জিসান রয়েছে। আমার গার্ডরা এসে আমার গাড়ির দরজাটা খুলে দিল, আর আমি গাড়ি থেকে বের হতে দেখি সবাই খুব অবাক হলো। কালো কালো একটা শার্ট, কালো কালো প্যান্ট, কালো লেদার, কালো সানগ্লাস, কালো শু, চুলগুলো স্পাইক করা, পুরো মেন ইন ব্ল্যাক। মেয়েরা তো চোখ থেকে ঘিরে কাটছে। সবচেয়ে বেশি অবাক হলো অহনা, রিয়াজ, অদিত আর জিসান। তারা হয়তো কোনোদিন ভাবতে পারেনি যে আমাকে এমন রূপে দেখবে। আমার ফ্রেন্ড জিসানও হা করে আমার দিকে তাকিয়ে আছে। অনেকে আমার সাথে কথা বলতে আসছিল, কিন্তু গার্ডসরা তাদের আসতে দেয়নি। আর আমি চলে আসলাম জিসানের কাছে। মুখ বন্ধ কর, হাতি ঢুকবে। কি রে শালা, তেমন কিছুই তো বুঝতে পারতেছি না। বুঝবি, আস্তে আস্তে সব বুঝতে পারবি। চল ক্যান্টিনে যাই, কফি খেয়ে আসি। চল, তোরে এই রূপে কি লাগতেছে, পুরো ক্রাশ হয়েছে, আর পাম দিতে হবে না। মামা, খেয়াল করছোস সবাই কেমন করে তোরে দেখতেছে? দেখতেছে মানে চোখ দিয়ে গিলতেছে। কেমনে হলো এত কিছু? খবরে সব খুলে বললাম। যা হয়েছে ভালোই হয়েছে। এখন আর কেউ এতিম বা খেদ বলতে পারবে না। অনেকক্ষণ যাবৎ খেয়াল করতেছি ওখানে কেমন যেন আর চোখে আমাকে দেখছে। বিষয়টা উপভোগ করলাম। ক্লাসে চলে গেলাম। 2 ক্লাস করার পর রিয়াজ, অদিত আর ওদের বন্ধুরা বাইরে চলে গেল। আমি পেছনে গেলাম, সাথে আমার গার্ডেরাও। কে রে, কই যাস? তুই এই জায়গায়? কেন, অবাক হয়েছিস? তোরে ওই দিন জানে মারি নাই, তোরে বাঁচা রাখাটাই আমাদের অপরাধ হয়েছে। ভুল যখন করেছিস শাস্তি তো পেতেই হবে। কি কি করবি তুই?
তোরা আমার অপমান করেছিস, তাতে আমি কিছু মনে করি নাই, কিন্তু আমার মা বাবাকে গালি দিয়েছিস আর আমার মাথায় রক্ত উড়াইছিস, আর আমি বলি না দেখাই গার্ডস ওদের ইচ্ছা মতন পিটায়। থামো ভাই আমাদের মাফ করে দেন ভাই, আমাদের জানে মারবেন না। আমি তোদের মতো অত খারাপ না, যা ভাগ এখান থেকে। পিছনে কিছুর আওয়াজ পেয়ে তাকালাম, তাকে দেখে অহনা প্লাস ওর বান্ধবীরা প্লাস কলেজের কিছু ছেলে মেয়ে আমাকে এত ডেঞ্জারাস রূপে দেখবে এটা কেউ ভাবতে পারেনি। সবার চোখ ছানা বড়া হয়ে গেছে, অনেকে তো বইয়ে কাঁপছে। আমি তাকানো মাত্র দৌড় দিলাম, খুব হাসি পাচ্ছিল কিন্তু হাসলাম না। খেলা সবেমাত্র শুরু, আরও খেলা বাকি আছে, খেলা হবে। ওই দিন বাড়িতে চলে আসলাম। বাড়িতে কিরে আজকের দিন কেমন কাটলো? খুব ভালো, সবটাই তোমার কারণে। আমি আবার কি করলাম? এত সব করে আবার বলছো কি? করলে গাড়ি আর গার্ডসের জন্য ধন্যবাদ। এবার কিন্তু আমি রেগে যাব। তুই কি আমায় পর ভাবিস? আবার এত টাকা পয়সা, স্থাবর অস্থাবর সম্পত্তি, এগুলো কার জন্য? তোমার আর তোমার ভাই। আর তুমি যদি আবার কখনো এমন বলো তাহলে খবর আছে, কিন্তু বলে দিলাম। আর বলবো না। তোমাদের বাপ বেটার কথাবার্তা হলে খেতে চলো। চলো। খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। এমন জীবন কয়জনের ভাগ্যে জুটে। পরের দিন কলেজে আবার আগের দিনের মতো গাড়ি প্লাস গার্ডসহ VIP হেঁটে নিলাম। মেয়েরা যেন আমার জন্য অপেক্ষা করে আছে। অনেকে আজকে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু গার্ডসরা আসতে দেয়নি। আজকে আর বেশি ক্লাস করলাম না, জিসানকে নিয়ে শপিংয়ে গেলাম। অনেক কিছু কিনলাম আমার আর ওর জন্য, কিন্তু ওকে বললাম না। এই নে। জিসান অবাক হয়ে গেল আর জোরাজুরির কারণে নিয়ে নিল। ওকে ওর বাসায় ড্রপ করে নিজের বাড়িতে চলে আসলাম। এভাবে কেটে গেল 3 মাস। এর মধ্যে ওহানা অনেকবার আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি বলিনি। ওহানাকে প্রথম দেখা মাত্রই প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু অপমান আর মারধরের পর ভালোবাসাটা যেন ঘৃণায় পরিণত হয়েছে। ওহানা আমাকে যেভাবে অপমান করেছে, ওর সাথে কথা বলাটা ঠিক হবে কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। আবার অন্যদিকে মন বলছে, ওর মতো তো এত অহংকারী নিষ্ঠুর মনে মেয়েকে আমি ভালোই বা বাচ্চা যাবো কেন? একদিন ক্যান্টিনে বসেছিলাম, তখনই অহনার আগমন। অহনা আজকে একটা নীল শাড়ি পরে এসেছে। যত যাই বলি ওকে থেকে চোখ ফেরাতে পারছিলাম না। এসে আমার সামনে বসে পড়লো। সরি। আমার মতো কেতকে আপনি সরি বলছেন কেন? আসলে কি বলবো, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কাউকে তার পোশাক আশাক দেখে বিচার করা ঠিক না। আর তোমার কোনো দোষ ছাড়া তোমাকে অপমান করেছি, সেজন্য আমি অনুশোচনায় ভুগছি। যেভাবে অপমান করেছেন সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু কেউ তার ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, আপনাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে ফ্রেন্ড? আমি চাই না আমার মতো চরিত্রহীন কেসের সাথে কেউ বন্ধুত্ব করুক। কথাটি বলে ক্লাসে চলে আসলাম। পেছনে ফিরে আর দেখলাম না। ক্লাসে গিয়েও পুরো ক্লাস অহনাকে দেখতে পেলাম না। ও তো এসেছে, কিন্তু ক্লাসে কেন আসলো না? কেন? কি রে, মন খারাপ কেন? আমি আবার প্রেম করলাম কবে আর শেখাই গেলাম কবে? এভাবে আর অনেকক্ষণ পর বাইরে চলে আসলাম। ক্যান্টিন দেখলাম ওখানে বসে আছে, কিন্তু একে কান্না করে চোখ মুখ অবস্থা কি করছে। ওকে এভাবে দেখলে নিজেকে ঠিক রাখতে পারবো না। বাড়িতে চলে আসলাম। এরই মধ্যে কেটে গেল 2 দিন। এর মধ্যে একদিন মা বলল যে আমার বিয়ের জন্য মেয়ে দেখছে। আমার জিজ্ঞেস কর, কি রে, তুই কি কাউকে পছন্দ করিস নাকি? না, আমি আবার কাকে পছন্দ করব? মিথ্যা বললাম। আসলে অহনাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ও তো আমাকে ঘৃণা করে। এখন যদি ওকে বলি হয়তো রাজি হয়ে যাবে, কারণটা আপনারা জানেন। তাহলে এই নে, এখানে কিছু ছবি আছে, দেখ পছন্দ হয় কিনা। ছবি হাতে নিয়ে রুমে চলে আসলাম। কিছু ভাল লাগছে না, কামটা খুললাম না। রাতে, কি রে, কাউকে পছন্দ হয়েছে? তোমার পছন্দই আমার পছন্দ, তুমি পছন্দ করো। ওকে, এই না হলে আমার ছেলে। আজ আমার বিয়ে। হ্যাঁ, মার পছন্দের মেয়ের সাথে হচ্ছে। ধুমধাম করে বিয়েটা হয়ে গেল, কিন্তু আমি এখানে কনের মুখ দেখিনি। রাত 10:30 বাজতে চলেছে। বাসের ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। ঘরে ঢুকলাম। বিছানার এক কোণে বসে আছে সে। আমাকে দেখা মাত্রই এসে আমার পায়ে সালাম করলো, তারপর আবার গিয়ে বিছানায় বসে পড়লো। আমি ভাবলাম আজ এখানে অহনা থাকতে পারতো, কিন্তু সবার কপালে সবটা লেখা থাকে না। মাঝে মাঝে জীবনের সাথেও কম্প্রোমাইজ করতে হয়। মেয়েটা মানে আমার বিয়ে করা বউয়ের পাশে গিয়ে বসলাম। ওর নাম জান্নাত। ঘুমরা তুললাম।
ঘুমটাটা তুলতেই আমি তো রীতিমতো শখ। এটার কেউ না, স্বয়ং অহনা। এমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে কি দেখো? আমার পরিটারে দেখি। কই কিছু না তো। তাহলে এমন করে তাকিয়ে আছো কেন? আমার বউ কই, আর তুমি এখানে কেন? মানে তোমার বউ মানে সামনে দেখো না? কি বলো, মাথা খারাপ হয়েছে? কই দেখি না তো। তুমি আমার মতো কেত ছেলেকে তুমি বিয়ে করতে যাবে কেন? অহনার মুখটা নেমেষেই কালো হয়ে গেল। কিছু বলতে চেয়েছিল কিন্তু বলল না। আমি একটা কুল বালিশ বিছানার মাঝখানে রেখে দিলাম, ঘুমিয়ে গেলাম। মাঝরাতে কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। অহনা আমার পা জড়িয়ে কান্না করতেছে, কিন্তু কিছু বলার নাই। ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে বলি, তোমার জায়গা আমার পায়ে না। এই বুকে ঘুম ভেঙে গেল। বুকে বারে কিছু অনুভব করলাম, দেখলাম অহনা আমাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমার ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে উঠে গেল। সকালে টেবিলে বসে সবাই নাস্তা করছিল, তখনই কে যেন আমার পায়ে সুড়সুড়ি দিতে লাগলো। সবার দিকে তাকালাম, দেখলাম অহনা মুচকে হাসছে। কিছু বললাম না। বিকেলে আমার মামাতো বোন নাবিলা আসলো, ওর সাথে ঘুরতে বের হলাম। এগুলো সব অহনাকে রাগানোর জন্য আর দেখার জন্য একই আমায় ভালোবাসে। সন্ধ্যাবেলা চলে আসলাম, এসে রুমের দরজা লক করা ওকে ডাক দিলাম, কিন্তু খুললো না। ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে কিছুক্ষণ পরে এসে দেখলাম দরজা খোলা। রুমে গিয়ে, কোথায় ছিলে এতক্ষণ? আছিলাম কোন এক জায়গায়। তো আমার সাথে নিয়ে যাওয়া যেত না? তুমি আমার সাথে ঘুরতে যাবা? হাউ ফানি! কে ছেলের সাথে ঘুরলে মান সম্মান থাকবে তো? তুমি আবার শুরু করে দিলা? আসলে আমায় তোমাকে নিয়ে যাবো কেন? কারণ আমি তোমার বউ। আইসে বউ? আমার কোনো বউ নাই। তাহলে আমি কে? বড় লোকের অহংকারী মেয়ে। সাবরি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর পারছি না, অসহায়হীন লাগছে। তো আমি কি করতে পারি? আমাকে মেনে নাও। যদি না নেই? অহনা একটি ছুরি হাতে নিয়ে হাতের উপর একটা টান দিল। রক্ত বের হতে শুরু করলো। ওর হাতটা চেপে ধরে, এই মেয়ে এটা কি করলা? ওর হাতটা ব্যান্ডেজ করে দিলাম। চেয়েছিলাম তোমার জন্মদিনের দিন তোমাকে মনের কথাগুলো খুলে বলবো, কিন্তু সাব্বির কান্না করতেছে। কেন নিজের ক্ষতি করো? যেখানে ভালোবাসা নাই সেখানে বেঁচে থাকারও কোনো অধিকার নাই। কে বলেছে ভালোবাসা নেই? ভালোবাসে, তোমাকে অনেক ভালোবাসি। অহনা নিজের চাইতেও বেশি, হয়তো সবার চাইতে বেশি। সত্যি বলছো? বুকে টেনে নিয়ে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। তারপর অহনা সাব্বিরের টুল দুইটা দখল করে নেয়। সাব্বিরও যেন ক্ষতায় হারিয়ে যায়। আপনারা সবাই এত লুচু কেন? যান, যার যার কাছে যান, আমি বাসরটা সেরে নেই। তারপর তাদের অসম্পূর্ণ বাসর সম্পূর্ণ হলো। দুটি মন এক হলো। দুজনে হারিয়ে গেল অসীম ভালোবাসার গভীরতায়। এভাবে আর কয়েক মাস কেটে গেল। সাব্বির আর অহনা আর মনোমালিন্য হয় না। তারা এখন অনেক সুখে। অহনার খেয়ার আর সাব্বিরের ভালোবাসা কখনো অভিযোগের সুযোগ দেয় না। সাব্বির আর অহনা কলেজে যায় একসাথে। আজও তারা গেছে। আমি একটু ক্যান্টিনে গেলাম। যাও। আমি গাছতলায় গেলাম। ওকে। গাছতলায় একা একা বসেছিলাম, তখনই একটা মেয়ে দৌড়ে আসলো। আগে কখনো দেখি নাই। ভাইয়া অহনা। অহনার নাম শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করলাম। কি হয়েছে আমার অহনার? অহনা হলরুমে অজ্ঞান হয়ে গেছে। দিলাম দৌড়। এক দূরে হলরুমে পৌঁছে গেলাম। হলরুমে হন্য হয়ে খুঁজতে লাগলাম। অহনাকে কিন্তু পেলাম না। তখন ওই মেয়েটা আসলো আর দরজা বন্ধ করে দিল। আর মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, অহনা কোথায়? অহনা কেন? আমি আছি না। এই মেয়ে কিছু ফালতু কথা বলছো। ফালতু কথা তাই না? দেখাচ্ছি ফালতু কথা কাকে বলে। মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। ভয়ে আমার অবস্থা খারাপ। কারণটা আপনারাও জানেন। মেয়েটি তার কাপড় চোপড় ছিঁড়তে শুরু করলো। এই সুযোগে আমি মোবাইলের রেকর্ড অপশনটি চালু করে দিলাম আর জিসানকে মেসেজে আসতে বললাম, এই মেয়ে তোমার কি সমস্যা? কেন এরকম করছো? খুব শখ না হিরো সাজার? তোকে আজকে এমন শিক্ষা দেব জীবনেও ভুলতে পারবি না। আমার সাথে তোমার কিসের শত্রুতা আর কেন এমন করছো? কেন আমার ভাইয়াকে মারার সময় মনে ছিল না? কে তোমার ভাই? রিয়াজ।
এতক্ষণে বিষয়টা বুঝতে পারলাম। মেয়েটা আমাকে ফাঁসাতে এখানে নিয়ে এসেছে, আমিও বা কম যাই কেসে। জিসান এসে দরজা খুলে দিল, সাথে অন্য আরও লোকজন। আমি একটা বেঞ্চে বসে আছি আর মেয়েটা চোখ বন্ধ করে চিল্লাচ্ছে। ওহানাও এসে পড়েছে। ওহানা ভুল বুঝে কাঁদতে কাঁদতে হল রুম থেকে বেরিয়ে পড়লো। এই মেয়ে, কে তুমি? মেয়েটা কেঁদেই যাচ্ছে। অনেকে আমাকে ভুল বুঝলো, তাই সবাই মিলে আমাকে থানায় নেওয়ার সিদ্ধান্ত নিল। আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা তো অহনাকে নিয়ে। ও আবার সে যেদি উল্টাপাল্টা কিছু করে বসে না যেন থানায়। এই ছেলে, তোমাকে নিয়ে এরা যা বলেছে তা কি সত্য? এটা পুরোটাই বানোয়াট। আপনার কাছে প্রমাণ আছে? জি, আমি রেকর্ডিংটা শুনালাম। এখন আপনি কি চান? আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা করতে চাই। অফিসারকে ওর নাম ঠিকানা বললাম, কিন্তু ওর বাবার নাম বলতেই অফিসার ব্রুকুচকে তাকালো। আপনি জানেন আপনি কার নামে মামলা করতে চলেছেন? আমরা ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না, আমাদের সমস্যা হবে। চাইলে এখন বাবাকে এনে ওনার মুখ বন্ধ করে দিতে পারে, কিন্তু এত ছোটোখাটো বিষয়ে ওনাকে জড়াতে চাই না। ওসিমানে রিয়াজের বাবা। এই ছেলে, তোমার সাহস হয় কি করে আমার মেয়ের নামে কেস করার? আপনার মেয়ে মানে? নীলাই আমার মেয়ে। যার জন্য এই অবস্থা, তার নাম হচ্ছে নীলা। মাত্র জানলাম। তো কি হয়েছে? আপনার মেয়ে বলে কি 7 গুণ মাপ? তবে রে, একে তো সামনে দাঁড়িয়ে আছিস, আবার মুখে মুখে কথা বলছিস। তোর সাহস আছে বলতে হবে। সাহস? সে তো আমার বাবারই বেশি। এখন বলুন, আপনি কি আপনার মেয়ের বিরুদ্ধে অ্যাকশন নেবেন নাকি আমাকে বাধ্য করবেন? আপনি নিলে তো বাল, আর আমি নিতে গেলে আপনার চাকরিটাও সাথে যাবে আর মান সম্মানও যাবে। হিন্দিতে একটা কথা আছে যে লাতকে ভূত বাতকে নেই। মানতে তোকে কথা বলে কোনো লাভ নেই। অফিসার, অ্যারেস্ট হিম। অফিসার, ওয়েট 1 মিনিট, একটা কাজ বাকি আছে তো। তারপর না হয় যা খুশি তা করবেন। না, আর আমার একার পক্ষে এদের সামাল দেওয়া সম্ভব না। আমার ক্ষমতা আজকে এদের দেখাতেই হবে। কিন্তু বাবাকে কল করব নাকি ভাইয়াকে? বাবা হয়তো বিজনেসের কোনো কাজে আটকে গেছে। তার চাইতে বরং ভাইজানকে কল দেই, কেননা এটা ভাইয়ার সেক্টর। আর দেরি করলাম না, ভাইয়াকে কল লাগালাম। হ্যালো ভাইয়া, একটা ছোটোখাটো প্রবলেমে ফেসে গেছি, একটু হেল্প দরকার। কি প্রবলেম? তাড়াতাড়ি বল। তোর কিছু হয়নি তো? আমি আসবো। না না, তেমন কিছু না। একটু পুলিশ মামারা আমাকে ডিস্টার্ব করছে। কোন ছাগলের এত বড় সাহস? কোন থানার পুলিশ? আমায় বল, আমি এখনই ওর ব্যবস্থা করছি। ভাইয়া, এটা হৃদয়পুর থানা। এই ব্যাপার, জাস্ট ওয়েট 5 মিনিট। কিরে, কাকে ডাকলি? কাকে আবার ডাকবে? ওর ভাইকে ডাকছে। হা হা হা। কিরে, তোর ভাইকে আমাদের কি করবে? পায়ে ধরে বলবে, স্যার আমার ভাইকে ছেড়ে দিন, আমি আমার ভাইয়ের হয়ে ক্ষমা চাচ্ছি। আসুক, 2 ভাইকে একসাথে গাড়িতে পুরবো। স্যার, ওকে লকাবে ঢোকাবো? তখনই পুলিশের গাড়ির জোরালো সাইরেন শোনা গেল। একে একে 3টে গাড়ি থানায় প্রবেশ করলো। সবাই যা ভাবছে তাই সাব্বিরের ভাই নীল এসেছে। গাড়ির দরজা খুলে দিল। ভাইয়া নামলো, সাথে আরও অনেক পুলিশ আসছে ভাইয়ার সাথে। ভাইয়া থানায় ঢুকতেই, স্যার আপনি? বসা থেকে উঠে দাঁড়িয়ে কোনো রকম কথাটি বলল। কেন, আমার কি এখানে আসা বারণ নাকি? স্যার, আমি কি তাই বলেছি? কোনো দরকার থাকলে আমাকে ফোন করতে পারতেন। আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? বসুন স্যার। হয়েছে, আর খাতির দেখাতে হবে না। আগে বলুন, আমার ভাইকে এখানে আনা হয়েছে কেন? আপনার ভাই মানে? আমরা তো কাউকে ধরে আনিনি। আর আপনার ভাইকেই তো আমরা ধরতে যাব কেন? তো আমি কি এখানে উড়ে এসেছি নাকি? এই ছেলে, দেখছো না স্যারের সাথে কথা বলছি? কথার মাঝখানে কথা বলার সাহস পাও কোথায় থেকে? কাকে ফোন দিয়েছিলে? কে আসবে বললে? সে এখনো আসলো না যে। অফিসার, ওকে লকআপে পড়ে রাখো আর কয়েক দফা ডান্ডা বসাও। তো কি অপরাধে ওকে লকআপে ঢুকিয়ে ডান্ডা বসাতে চাইছেন? স্যার, ছেলেটি ভালো না, ক্যারেক্টারলেস। বড়লোকের মেয়েদের ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে। আজকে একটা মেয়ে রুমে একা পেয়ে তো প্রায়। স্যার আসলে আপনি কি জানেন ওর ব্যাপারে? ওকে চেনেন আপনি? ওর ব্যাপারে মিথ্যা অভিযোগ দিচ্ছেন কেন?
আপনি যে অভিযোগে আধারের ওকে গ্রেপ্তার করেছেন তা কেবল হাস্যকর। ও বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে সামান্য টাকা চুরি করতে। আপনি যদি অন্য মেয়ে ধরে এনে বলতেন যে ওকে ফাঁসিয়েছে তাহলে মেনে নিতাম। আপনি জানেন ওকে? ও দেশের স্বনামধন্য বিজনেসম্যান ম্যাগনেট আশরাফ সরকারের ছোট ছেলে সাব্বির সরকার, আর আমার ছোট ভাই। ওসির অবস্থা এখন দেখে কে বইয়ে গেমে একাকার হয়ে গেছে, এখন জানি খেয়ে দিয়ে দেয়। স্যার আমাকে মাফ করে দেন, আমি জানতাম না যে উনি আপনার ছোট ভাই। প্লিজ আমাকে মাফ করে দেন। ক্ষমার যোগ্য আপনি নন, আর যদি চাইতে হয় তাহলে আমার ভাইয়ের কাছে চান। স্যার আমাকে মাফ করে দেন। স্যার আমার চাকরিটা নেবেন না। স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন কাজ করব না। কেঁদে কেঁদে আমার পা ধরতে নিলে আমি বাধা দিলাম। আপনি বয়সে আমার বাবার বয়সী, এ কাজ করবেন না। আপনাকে আমি ক্ষমা করে দিলাম, বাট আপনার ছেলে মেয়ের জন্য আমার সম্মানহানি হয়েছে, ওদের তো শাস্তি পেতেই হবে। পুলিশের এত গাড়ি দেখে কলেজ থেকে অনেকে চলে এসেছে জানায়, যার মধ্যে রিয়াজ প্লাস ওর সাঙ্গুপাঙ্গ আছে। অনেকক্ষণ দেখে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনছে। ওদের দিকে তাকিয়ে দেখলাম ওদের চোখে কৌটুর থেকে বেরিয়ে আসার উপক্রম। ওরা জানে আমি ধনী, বাট এতটা শুনলো তা ওদের কল্পনার বাইরে। ওদের চিন্তা আপনাকে করতে হবে না। ওদের এত বড় সাহস যে আপনার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, ওদের পিঠের চামড়া তুলে নেব আমি। তা তো আপনি অবশ্যই করবেন। এখন আমার ভাইয়ের যে সম্মান গেল, এটার ক্ষতিপূরণ কিভাবে দিবেন? স্যার আমি অত্যন্ত দুঃখিত, আপনি প্লিজ আমার ছেলে মেয়েকে ক্ষমা করে দেন। আরে আপনি আমার বাবার বয়সী, আপনার এভাবে ক্ষমা চাওয়া লাগবে না। জাস্ট আপনার ছেলে মেয়েকে সাবধান করে দেবেন। আপনার চাকরিটা আমি নিলাম না, তাই বলে এই ভাববেন না যে ভবিষ্যতে কোনো ঘটনার সাথে আপনি জড়িত থাকলে পার পেয়ে যাবেন। না স্যার, আর এমন হবে না। সাব্বির আয়। ভাইয়া তুমি যাও, আমি অহনাকে নিয়ে আসছি। যা, সাবধানে যাস। ওকে। সাব্বির আর এক মুহূর্তে অপেক্ষা না করে কলেজে চলে যায়। তাকে দড়িয়ে আনা হলেও সাথে তার গাড়িতে এসেছিল কলেজে। কী রে দিছেন, অহনা কই রে? কী রে, কথা বলছিস না কেন? কি বলবো, আহানা তোকে ভুল বুঝে কান্না করতে করতে বাড়িতে চলে গেছে। আমি আসছি। সাব্বির আর কিছু না বলে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে। গাড়ি যেন আর চলছে না। সাব্বির বাড়িতে পৌঁছায়, তারপর রুমে যায়। অহনা ডাকতে ডাকতে রুমে চলে যায়। গিয়ে দেখে যে অহনা বিছানায় বসে ফুফিয়ে কান্না করছে। সাব্বিরের ভেতর থেকে যেন রক্তকরণ হচ্ছে। অহনা তার দিকে তাকায়, চোখ দুটি লাল হয়ে আছে। উঠে আসে, সাব্বিরের সামনে দাঁড়ায়, ঠাস 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 করে কাপড় মেরে চলেছে। তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। কিসের অভাব ছিল আমাতে যে তুই? তোর সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে আমার চোখের সামনে থেকে সরে যা। সাব্বির পাথর হয়ে গেছে, পৃথিবীটা যেন তাকে চেপে ধরেছে। কষ্টে বুক ফেরে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু চোখ কাছে মুখ যেন ওর কোনো আওয়াজ করতেই যাচ্ছে না। এই জন্য নীরব কান্না। ওখানে এতক্ষণ বেগ গুছিয়ে ফেলেছে, সে আর এই বাড়িতে থাকবে না। কীভাবে থাকবে এখানে, যেখানে যার ভালোবাসার মানুষ অন্যজনের মাঝে বিভূত? অহনা চলে যাচ্ছে। সাব্বির অহনার হাত ধরে বসে। ওই লুচ্চা লম্পট, আমার হাত ধরার সাহস পাস কোথায়? সাব্বির হাত ছেড়ে দেয়। তার মাথায় অহনার বলা কথাগুলো বাসে থাকে, লুচ্চা লম্পট। আমি চলে যাচ্ছি, কিছুদিনের ভেতর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবি, যদি আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। বলি সেখান থেকে বেরিয়ে পড়ে। অহনা কিছু বলতে যেও বলতে পারলো না, ফ্লোরে বসে পড়ে। কান্না যেন তার আর বাত মানছে না। মনের কষ্টগুলো কান্না হয়ে তার জ্বরে পড়ছে। রাত হয়ে গেছে, সাব্বির এখনও সে জায়গাতেই বসে আছে। মানুষটা যেন পাথর হয়ে গেছে। ভালোবাসার মানুষের দেওয়া কষ্টগুলো বুঝি এমনই হয়। দিন কেটে সপ্তাহ কেটে মাস, এভাবে চলে গেছে 2টি মাস। সাব্বিরের কথা ভাবছেন তো? মানুষটি মরেনি, আজও বেঁচে আছে। ভালোবাসার একদিন ফিরবে এই বুকেতে। সে আসে। ছেলেটার আর আগের মতো নেই, দিন 1-2 বেলা খায় বাবার জোর করলে।
আর সিগারেটের ধোঁয়ায় রুম অন্ধকার করে বসে থাকে। যে ছেলেটা সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারতো না সে আজ সিগারেট খায়। এতে মনের কষ্টগুলো একটু হয়তো কমে। ছেলেটা পাগল পাগল হয়ে গেছে, চুপচাপ বসে থাকে। কারোর সাথে তেমন একটা কথা বলে না। যখন সিগারেট শেষ হয় তখন বের হয়। বন্ধু বান্ধবের সাথেও তেমন একটা মিশে না। সাব্বিরের মা বাবা, ভাইয়া আর ভাবি এসব দেখে আর নীরবে অশ্রু জড়ায়। অহনার প্রসঙ্গ অনেকবার ওনারা গেছেন বুঝাতে, কিন্তু ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছে। অহনার জেদের কাছে অহনার মা বাবাও হার মেনে নিয়েছে। 2 দিন পর অহনার বিয়ে। অহনার বাবা মা অহনার এই অবস্থার জন্য পাত্র করছেন, আর অহনাও জেদের বসে রাজি হয়ে গেছে। জিসান ব্যাপারটিও জানতে পেরে সাব্বিরকে জানায়। সাব্বির জন্য পায়ের তলা থেকে মাটি সরে গেছে, ফ্লোরে বসে পড়ে। এমনই শরীর দুর্বল, তাই আর নিজেকে ধরে রাখতে পারে না, চেতনা শক্তি হারিয়ে ফেলে। আজ অহনার বিয়ে। আজব দুনিয়া। যে মানুষটির একটু হাত কেটে গেলে অহনা বেহুশ হয়ে যেত, সে আজ বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আসে। আর অন্যদিকে সে বিয়ে করছে। সাব্বিরের হুঁশ ফিরে আসে, তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করে। তাড়াতাড়ি উঠে বসে মোবাইল হাতে নেয়। দেখে 24 তারিখ, মানে সে 2 দিন অজ্ঞান ছিল। অহনা আজ অন্যের ঘরের বউ হবে। সে কিভাবে পারলো তার ভালোবাসার মানুষটিকে রেখে অন্যের ঘরে বউ হতে? সে কিভাবে ভাবলো তাকে ছাড়া আমি অন্য কাউকে? সে কি একবারও ভাবলো না যে তাকে ছাড়া আমার অস্তিত্ব নেই? সে কীভাবে পারলো আমাকে কষ্ট দিতে? না, সে যদি আমাকে কষ্ট দিয়ে সুখে থাকে তাহলে থাকুক। আমি কেন তার সুখের মাঝে দুঃখের কাটা দিই? সে তো আমাকে ভালোবাসে না। যদি বেশি থাকতো তাহলে অন্য কারো বউ হতে চাইতো না, চাইতো আমি যেন কষ্ট না পাই। না, আজ তার বিয়ে, তার খুশির দিন। আমি কষ্ট পেলে তাকে সুখে দেখতে চাই যে কোনো মূল্যে। সাব্বির বাড়ি থেকে বেরিয়ে আসে, একটা শপিং মলে যায়। অহনার পছন্দের একটা নীল শাড়ি কিনে নেয়। অহনার পছন্দের আরও কিছু জিনিস কিনে নেয়। গন্তব্য অহনার বাড়ি। এদিকে অহনার বাড়িতে বিয়ের আয়োজন শেষ। সাব্বিরের বাবা মা অহনার বাড়িতে চলে আসে। অহনাকে বোঝাতে চেষ্টা করে, অহনা তাদের অপমান করে। অহনার বাবা মা কিছু বলতে চেয়েও বলতে পারলো না। সাব্বির বাইকের পেছনে গিফটগুলো বেঁধে নেয়। রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে গাড়ি চালাতে থাকে। অহনার বিয়ের গিফট কিনতে গিয়ে সে যেন তার কলেজে বারবার আঘাত করছিল। বাইক চলছিল ঠিকই, কিন্তু পথ যেন পুরাচ্ছেই না। চোখ দিয়ে কষ্টের জোয়ার বইছে। সে হঠাৎ পছন্দ করেছে রাস্তায় মোড় করাতে গেলে একটা ট্রাক এসে তার বাইকে হিট করে। সে চিটকে পড়ে যায়। বাইক দমড়ে মুচড়ে গেছে। সাব্বিরের মাথা অনেকটা ফেটে গেছে, হাত পা সহ শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। সাব্বির 3 দিন ধরে পানি ছাড়া অন্য কিছু খায়নি। তার শরীর অনেক দুর্বল থাকায় আর আঘাত সামলাতে না পেরে সেন্সলেস হয়ে যায়। আশেপাশের লোক জড়ো হয়ে যায়। অনেকে তাকে ঘিরে দাঁড়ায়। তার মুখে পানি ছিটা দিলে সে কোনোরকম চোখ খুলে দেখায়। চোখ খুলে তাকে অ্যাম্বুলেন্সে তুলতে নিলে সে বাধা দেয়। সে একটা ট্যাক্সি ব্যবস্থা করে দিতে বলে। তাকে জোর করে হলেও সে মানতে চায় না। তার জেদের কাছে সবাই হার মানে। ট্যাক্সিতে সে গিফটগুলো তুলে নেয়। সে উঠে বসে ট্যাক্সিতে। তার দম বন্ধ হয়ে আসছে। চোখগুলো নিবি কখন যে উপরওয়ালা ডাক আসে। সে নিজেকে বলে, না সাব্বির, তোকে হার মানলে চলবে না। সে অহনাদের বাড়ির সামনে ট্যাক্সি থামায়। সিট তার রক্তে ভিজে গেছে। গায়ের সাদা শার্টটিও লাল হয়ে গেছে। তার রক্তের টাকের কাছে টুকরাগুলো তার শরীরে এখনো ভিজে আছে। চোখসহ সারা মাথা রক্ত জমাট বাঁধা, রক্ত ছেয়ে গেছে। সে কুড়িয়ে বাড়ির গেটে আসে। দারোয়ানের কাছে গিফটগুলো দিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দেয়। আর দারোয়ানের চাদর নিয়ে নিজের গায়ে জড়িয়ে নেয় যাতে কেউ দেখে না ফেলে। অন্যদিকে রিয়াজের বোন, যার জন্য সাব্বিরের এই অবস্থা, সে জানতে পারে যে তার জন্য অহনা আজ সাব্বিরের থেকে দূরে। সে জানতো না কেন সাব্বির তার বাইকে মেরেছিল। সে বিদেশে ছিল। যখন সে জানতে পারে যে সে ভুল করেছে, তখন তার অনুশোচনা হয়। অহনার বিয়ের কথা জানতে পেরে সে চলে আসে অহনাদের বাড়িতে। সে অহনাকে দেখতে পেয়ে যায়। বাহ, বেশ চমৎকার। এই তাহলে সত্যিকারের ভালোবাসার নজির। মানে কি বলছো তুমি? আরে তুমি সেই মেয়ে না যাকে আমি ওই লম্পটটার সাথে ওই দিন হল রুমে দেখেছিলাম? হ্যাঁ, কিন্তু যার সাথে দেখেছিলে সে লম্পট না, সে একটা সাদা মনের মানুষ। আমার জন্য আজ তার এই অবস্থা। রিয়া অহনাকে সব খুলে বলে।
কি বলছো কি তুমি? অহনা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে একটিবারও ভাবল না যে যা দেখেছে তা ভুল দেখেছে। তখনই দারোয়ানের আগমন। দারোয়ান অহনাকে গিফটের প্যাকেটগুলো দেয়। গিফটের প্যাকেটগুলোতে রক্তমাখা, উপরে বড় করে লেখা চরিত্রহীন লম্পট। অহনা তাড়াতাড়ি প্যাকেটগুলো খুলে দেখে নীল শাড়ি, নীল চুড়ি, সব অহনার পছন্দের জিনিস। অহনার আর বুঝতে বাকি রইল না এটা কে পাঠিয়েছে, কিন্তু রক্ত দেখে তার কেমন যেন লাগে। বুকের বাঁ পাশ ছিনছিন করে ওঠে। অহনার বান্ধবী। অহনা ওর কথা শুনে মেজাজ বিগড়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, বন্ধ করে এই বিয়ে, সবাই চুপ। অহনা গিফটের প্যাকেটের পাশে একটি চিরকুট পায়। খুলে দেখে, জানের থেকে বেশি প্রিয় অহনা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কেননা আমার কষ্টেই তো তোমার সুখ। তুমি সুখী থাকলে আমি সুখী। তুমি একটিবারও আমাকে বোঝার চেষ্টা করলে না। আমি বিনা দোষে নরক যন্ত্রণা ভোগ করতেছি। আমি আমার সাফাই গাইতে আসিনি। একদিন তুমি তোমার ভুল বুঝবে ঠিকই, কিন্তু আমাকে আর পাবা না। দূর আকাশের তারাদের ভিড়ে আমাকে খুঁজে নিও। আমি না হয় তোমার অনুভূতিতেই বেঁচে থাকবো। তোমাকে ছাড়া কেমন যেন লাগে, আত্মা ছাড়া দেহ যেমন তেমন। জানি কোনোদিন ফিরে পাবো না তোমায়। তোমার স্মৃতিটুকু নিয়ে না হয় বেঁচে থাকবো। ভালো থেকো, সুখে দেখো। পারলে এই পাগলটাকে ক্ষমা করে দিও। ইতি চরিত্রহীন লম্পট। অহনা চিঠিটা পড়ে চিৎকার করে কান্না করে দেয়। তার কেমন যেন লাগছে, যেন কিছু হারিয়ে যাচ্ছে তার থেকে। সে সাব্বিরকে ফোন দেয়, কিন্তু সাব্বিরের ফোন বন্ধ। আসলে দুঃখিত, সাব্বিরের আর কোনোদিনও হয়তো জ্ঞান ফিরবে না। তার অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিতে হবে 72 ঘন্টার ভেতরে। আর তা না হলে আর কিছুই করার থাকবে না। মানে ডাক্তারবাবু কি বলতে চাইছেন? আপনি মাথা খারাপ আপনার? আপনি জানেন আপনি কি বলছেন? আপনার এভাবে রিকোয়েস্ট করাটাই স্বাভাবিক। এতক্ষণে অহনা ও সাব্বিরের মাও পাশে দাঁড়িয়েছিল। সাব্বিরের মা তো আবার জ্ঞান হারিয়ে ফেলছেন, আর অহনা তো বলতে গেলে পাগল হয়ে গেছে। সে বারবার বলছে, সব আমার দোষ, আমি সাব্বিরের খুনি। সাব্বির কোমায় চলে গেছে, কিন্তু অপারেশন করলে হয় সে বেঁচে যাবে, আর না হলে সিরিয়াস ব্রেন হ্যামারেজ হয়েছিল সাব্বিরের। শরীরে বিভিন্ন জায়গায় কয়েকটা হাড়ও ভেঙে গিয়েছে। এছাড়া শরীরে অনেক বেশি রক্তক্ষরণের জন্য এমন হয়েছে। ওনার জায়গায় অন্য কোনো রোগী থাকলে হয়তো স্পট ডেট হতো, কিন্তু উনি এতক্ষণ কিভাবে বেঁচে আছেন এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। হয়তো ওনার কোনো কিছুর প্রতি টানই ওনাকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছে। আমার লাইফে এমন ঘটনা আমি খুব কমই দেখেছি। ডাক্তারবাবু, আমি মরে গেলে কেউ বেঁচে যাবে? কি বলছেন? কারো মারা বা বাঁচার সাথে ওনার কোনো সম্পর্ক নেই? আমি কি ওকে একটু দেখতে পারি? এখন না, একটু পরে ওনাকে কেবিনে শিফট করা হবে, তখন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাকে না, উপরওয়ালাকে দিন। জীবন মৃত্যুর মালিক তিনি। কেউ ভাবতেও পারেনি যে এমনটা হবে। আসলে কারো কপালে যদি উপরওয়ালা দুঃখ লিখে দিয়ে থাকেন, তাহলে শত কষ্টের বড় সুখ পাখি ধরা দেবে না। সাব্বির ছোটবেলা থেকে পেয়ে এসেছে দুঃখ। যেই না সুখ পাখিটা ধরা দিতে চেয়েছিল, তার আগে জীবনটা তার খেলা শুরু করে দিল। রিয়া হাসপাতালে এসেছে, তার জন্যই সাব্বিরের আজ এই অবস্থা। না বেঁচে আছে না মরে গেছে, জীবন্ত লাশ হয়ে গেছে। রিয়াকে অনুশোচনার পোকা খুঁড়ে খুঁড়ে কাটছে। একটু বাদে সাব্বিরকে কেবিনে শিফট করা হলে কেবিনের বাইরে থেকে অহনা, সাব্বিরের বাবি, রিয়া ওরা দেখেছে কেবিনে ঢোকার পারমিশন নেই। অহনা দেখতে পেল বেডে সাব্বিরের জীবন্ত লাশটি পড়ে আছে। কি নিষ্পাপ মুখটি! এই মুখটি কি সে সন্দেহ নামক শব্দ দ্বারা কুলসিত করতে চেয়েছিল? রিয়া তো কেঁদে কেঁদে বাসিয়ে দিচ্ছে। এমন একটা ফুলের মতো পবিত্র চেহারা সে কীভাবে মিথ্যা অপবাদ দিল? না, এই মানুষটি যদি কিছু হয়ে যায় তাহলে
তার বেঁচে থাকার অধিকার নেই। কেটে গেছে 12 ঘন্টা। অহনা সহ সবাই কেবিনের বাইরে অপেক্ষা করছে। ঘন্টা 2 বাদে সাব্বিরকে সিঙ্গাপুর নেওয়া হবে। হঠাৎ করে সাব্বিরের অবস্থার অবনতি হয়। পালস রেট দ্রুত কমতে দেখে। সেলাইনের পাইপ দিয়ে রক্ত উঠতে শুরু করে। অহনা তার ভালোবাসার এক করুণ অবস্থা সহ্য হয় না। সে জায়নামাজ নিয়ে অজু করে নামাজে বসে পড়ে। নামাজ পড়ছে কিন্তু চোখ জোড়া অনবরত অশ্রু বর্ষণ করছে। নামাজ শেষে মোনাজাতে, হে আল্লাহ, দয়ার সাগর, আমার স্বামীর প্রতি একটু দয়া করো না। ভিখারি চাইলে তাকে একজনা ফিরিয়ে দিলে সে আরেকজনের কাছে ভিক্ষা চায়। আল্লাহ, আমিও যে তোমার দয়ার ভিক্ষা করতেছি। আল্লাহ, তুমি যদি ভিখারিনীকে ফিরিয়ে দাও, আল্লাহ আমি কার কাছে চাইবো? আমায় ফিরিয়ে দিও না গো আল্লাহ। এই পাপী বান্দির মুখের দিকে তাকিয়ে না হলেও আল্লাহ, সাব্বির তো নিষ্পাপ, ও তো কোনো পাপ করেনি, তাহলে আমার পাপের সাজা ওকে কেন দিচ্ছ? অহনা মোনাজাত শেষ করে হাসপাতালে অনেকে দৃশ্য দেখে কান্না করছে। একটু পর রিয়া এসে খবর দেয় যে সাব্বিরের অবস্থার উন্নতি হয়েছে, ওকে দ্রুত সিঙ্গাপুর শিফট করতে হবে। সাব্বিরের বাবার প্রাইভেট জেট করে সাব্বিরকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। হ্যাঁ, সাথে ওর ফ্যামিলির সবাই গেছে। সিঙ্গাপুরের নামকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানকার সহ বিভিন্ন দেশের নামকরা নিউরোলজিস্টের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মস্তিষ্ক মানব দেহের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলোর একটি সাব্বিরের ব্রেন হ্যামারেজ হয়েছে, তাই ডাক্তারদের মিটিং চলছে। এখন একটু পর মিটিং শেষ হলে, ডাক্তার সাহেব, সাব্বির ঠিক হয়ে যাবে তো? ঠিক হওয়ার তো কথা, সবাই দোয়া করুন। অহনা আর সাব্বিরের মা সহ সবাই কেবিনের বাইরে বসে আছে। অহনার প্রতি এখন কেউ রেগে নেই। আসলে অহনার সাব্বিরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের কারণে এমনটা হয়েছে। সাব্বিরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অহনা নামাজে পড়ে কান্না করছে। আল্লাহ, হে সকল সৃষ্টির পালন কর্তা, তোমার দরবারে আজ আমি পাপে বান্দে হাত উঠিয়েছি। আল্লাহ, তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, নিজের জন্যও না। আল্লাহ, আজ চাইছি, আল্লাহ তুমি আমার সাব্বিরকে সুস্থ করে দাও, বিনিময়ে আমার প্রাণ নিয়ে নাও। অহনা জায়নামাজে অজ্ঞান হয়ে যায়। অহনা, কোথায় তুমি? 2 দিন যাবৎ মেয়েটা মুখে পানিও তোলেনি। অহনা, এই অহনা! ধাক্কা দিতেই অহনা মাটিতে লুটিয়ে পড়ে। নিলয়, কোথায় তুমি? এদিকে আসো না। কি হয়েছে? অহনা জ্ঞান হারিয়েছে। আবার ওইদিকে সাব্বির আর এইদিকে অহনা, কি যে করি? অহনাকে একটা কেবিনে রাখা হয়েছে। ডাক্তার চেক আপ করেছে, আর অন্যদিকে সাব্বিরের অপারেশন চলছে। এই মেয়েটার অভিভাবক কারা? হ্যাঁ বলুন ডাক্তার সাহেব, কোনো সমস্যা হয়নি তো? সুখবর আছে। আপনি মেয়েটার কি হন? আমার ছেলের বউ, আমার বৌমা। আপনি দাদি হতে চলেছেন। মা যেন বাসা হারিয়ে ফেলছেন। এদিকে সাব্বির আর ওইদিকে অহনা প্রেগনেন্ট। ভাবি খবরটি বাবা ও নিলয়কে জানায়। তারা তো খুশিতে পাগল হয়ে গেছে। এত কষ্টের মাঝেও এদের সবার মুখে এক চলিত হাসি ফুটে উঠেছে। সাব্বির এই খবরটি জানতে পারলে হয়তো এতক্ষণে মেলা বসিয়ে দিত এখানে। অপারেশন শেষ। অপারেশন থিয়েটারের বাইরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটু বাদে ডাক্তাররা বের হলেন। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? অপারেশন সাকসেসফুল, কিন্তু একটা প্রবলেম আছে। সাব্বিরের যদি 48 ঘন্টার ভিতর জ্ঞান না ফিরে, তাহলে সে কোমায় চলে যাবে। আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এখন সব উপরওয়ালার হাতে। সবাই কি বলবে ভেবে পাচ্ছে না, কাঁদবে না হাসবে। সাব্বিরের বাবা তো মাটিতে বসে পড়েছেন। তবে চিন্তা করবেন না, ওনার কন্ডিশন বেশি খারাপ না। যদিও বা 48 ঘন্টার ভেতরে জ্ঞান না ফিরে, তবুও চিন্তার কোনো কারণ নেই। ওনার কোমা বেশি দিন থাকবে না, 5 থেকে 10 মাসে হয়তো কেটে যাবে। এটাকে মেডিকেলের ভাষায় পিরিয়ডিক্যাল কোমা বলে, যা একটি নির্দিষ্ট সময়ের আগে কেটে যাবে।
সবার মুখে এবার একটা হাসির রেখা ফুটে উঠল। সবাই যে যার মতো ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছে, আর অহনা সে ধন্যবাদ জানাচ্ছে সবার চেয়ে বড় ডাক্তার মহান রাব্বুল আলামিনকে। 8 মাস পর, দেখতে দেখতে 8টি মাস কেটে গেছে। এর ভেতর বদলে গেছে অনেক কিছুই। সাব্বিরকে হাসপাতাল থেকে বাড়িতে শিফট করা হয়েছে। হ্যাঁ, সাব্বির এখনও কোমায় আছে। অহনার সেবায় সাব্বিরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ডাক্তারদের ভাষ্যমতে সাব্বিরের যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে। এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। সাব্বিরের দেখাশোনার কোনো কমতি যেমন অহনা রাখেনি, তেমনি অহনার দেখাশোনার কোনো কমতি রাখেননি সাব্বিরের মা, বাবি, ভাইয়া, বাবা। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টের মতে সাব্বিরের ছেলে হবে। সবার তা নিয়ে যেমন আনন্দের শেষ নেই, কিন্তু এত কিছুর মাঝেও সবার মাঝে একটা সুপ্ত দুঃখের অবস্থান রয়েই গেছে, আর যা হলো সাব্বির। ডাক্তার পরশুদিন অহনার ডেলিভারির ডেট দিয়েছে। আজকে সাব্বিরের জন্য এতিমখানায় অনাথ বাচ্চাদের জন্য খাবার নিয়ে গেছিল। সবাইকে পেট ভরে খাইয়ে অহনা সবার কাছে সাব্বিরের জন্য দোয়া চায়। গাড়ি পার্কিং করেতে ড্রাইভার অহনার বাড়িতে পৌঁছে গেছে। এর ভিতর সাব্বিরের বাবা ওনাদের নতুন কোম্পানির কিছু কাজে চিটাগাং গিয়েছেন। সাব্বিরের ভাই তাদের সাথে অনাথ আশ্রমে গিয়েছিল, কিন্তু ডিপার্টমেন্টের কিছু কাজে তাকে চলে যেতে হয়। সাব্বিরের ভাবি গেছে তার বাবার বাড়ি, সে কাল চলে আসবে। বাড়িতে পৌঁছানোর পর অহনার রুমে গিয়ে সাব্বিরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ডাক্তাররা অহনাকে এই সময় নাড়াচড়া করতে বারণ করেছে, কিন্তু অহনা মানবার পাত্রী নয়। সে দিব্যি তার কাজ চালিয়ে যায়। অহনার মাঝরাতে ব্যথা শুরু হয়ে যায়। চারদিকে বৃষ্টি হচ্ছে, জ্বর হচ্ছে বললে খারাপ হবে না। এদিকে সাব্বিরের মা শুয়ে আছেন, তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। অহনা মাকে ডেকে যাচ্ছে, কিন্তু বৃষ্টির আওয়াজের কাছে তার আওয়াজ হার মানছে। তার আওয়াজ কোনো মতে মার কানে পৌঁছাচ্ছে না। সে পাশের টেবিলে রাখা ফোনটি দিয়ে কোনো রকম মাকে কল দেয়। মা, মা। কি রে মা, কি হয়েছে? অহনার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। মা অহনার ফোন পেয়ে চিন্তিত হয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। পা খানিকটা কেটে যায়। বয়স্ক মানুষ, হাড়ে ব্যথা পেয়েছেন। বাড়িতে আর কেউ নেই যে কাউকে ডাকবে, তাই তিনি কোনো রকম খুঁড়িয়ে সিঁড়ির রেলিং ধরে অহনার রুমে যায়। গিয়ে দেখে অহনা ব্যথা কেবল চটপট করছে। উনি অহনার কাছে যান, বুঝতে পারে যে সময় হয়ে এসেছে, বাড়িতে কেউ নেই, তাই তিনি নিলয়কে ফোন দেন। হ্যালো বাবা, কই তুই? অহনাকে হাসপাতালে নিতে হবে। মা, আমি আসছি, একটু সামনে রাখো অহনাকে। নিলয় গাড়ি নিয়ে রওনা দেয়, কিন্তু সে একটু দূরে অবস্থান করায় আসতে অনেকটা সময় লাগবে। কিন্তু সে প্রাণপণে চেষ্টা করছে, অনেক দ্রুত গাড়ি চালাতে থাকে। এদিকে অনেকটা সময় কেটে গেছে। অহনার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। সাব্বিরের মা কান্নাকাটি জুড়ে দেয়, আর অহনা তো কেবল ব্যথার চিৎকার করে যাচ্ছে। সবটা বিছানার উপরে সাব্বিরও পাশে আছে, কিন্তু থাকা আর না থাকা সমান কথা। সাব্বির, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আমাদের সন্তান হয়তো বাঁচাতে পারলাম না। সাব্বির, আমাকে ক্ষমা করে দিও। সাব্বিরের চোখ দিয়ে কেবল পানি ঝরছে। কোমায় থাকা মানুষ সব দেখতে ও শুনতে পায়, কিন্তু নাড়াচাড়া করতে পারে না। অহনার চোখ দুটি আস্তে আস্তে বুজে আসে। অহনা মা, আর একটু সবুর রাখ, নিলয় আসলে বোধ হয়। কিন্তু তিনি নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না। হঠাৎ টেবিলে রাখা গ্লাসটি পড়ে যায়। তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। সাব্বিরের হাত পা নাড়ছে। আস্তে আস্তে সাব্বির চোখ মেলে, তারপর সাব্বিরের হাত পা নাড়ছে। সাব্বির একটু একটু সাব্বিরের চোখ মেলল। মা তো ভাবছেন যে উনি স্বপ্ন দেখছেন। এদিকে অহনারও কোনো সেন্স নেই। সাব্বির মাথা ঘুরিয়ে অহনার দিকে তাকায়। আজ সাব্বিরের যত কষ্টই হোক না কেন উঠতে হবে তার ভালোবাসাকে বাঁচাতে, উঠতে হবে তার সন্তানকে বাঁচাতে। আজই তার উঠার উপযুক্ত সময়। আজ উঠতে না পারলে আর কোনোদিন উঠে লাভ হবে না।
আজ তার পরীক্ষা, তার ভালোবাসার পরীক্ষা। সাব্বির আস্তে আস্তে হাত দিয়ে বিছানা ধরে উঠে বসার চেষ্টা করে। অবশেষে সাব্বির উঠে দাঁড়ায়। সাব্বিরের মা হয়তো এরকম কিছু দেখবেন আশা করেননি, তাই তিনি তার চোখকে বিশ্বাস করতে না পেরে জ্ঞান হারান। সাব্বির ওর মাকে বিছানায় শুয়ে দিয়ে কোনো রকমে অহনাকে খুলে নেয়। সিঁড়ি দিয়ে নামতে সাব্বিরের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তার শরীর যেন তার ইচ্ছে মতো কাজ করছে না। এমনটা হওয়ারই কথা, কেননা এতটা দিন যাবৎ ঘুমায় থাকার কারণে শারীরিক সমস্যার দেখা দেয়, যা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সাব্বির সিঁড়ি দিয়ে নেমে তার গাড়িটি বের করে যেমনটি ছিল তেমনই আছে। মনে হয় প্রতিদিন পরিষ্কার করা হয়, আর এটা অহনার কাজ। অহনার ওপর সাব্বিরের কোনো রাগ বা অভিমান জমে নেই। গাড়ি চলছে হাসপাতালের উদ্দেশ্যে। সাব্বির অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে। অহনাকে সাব্বির তার পাশের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে রেখেছে। অহনার মাথা সাব্বিরের কাঁধে। সাব্বির আজ কিভাবে হাত পা নাড়াতে পারলো তা সে নিজেও জানে না। হঠাৎ করে তার সুস্থতার পেছনে একজনের হাত আছে, আর তাহলে আল্লাহ। গাড়ি হাসপাতালে পৌঁছে গেছে। সারা রাস্তায় অহনার মুখ দিয়ে শুধু একটা কথাই বেরিয়েছিল, অনবরত, আর তা হলো সাব্বির, আমাকে ক্ষমা করে দিও। অহনাকে ওড়িতে নেওয়া হলো। ডেলিভারির কিছু কমপ্লিকেশন আছে। সাব্বির সকল ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় টাকা কাউন্টারে পরিশোধ করে দেয়। অন্যদিকে সাব্বিরের ভাই নিলয় সাব্বিরের বেরিয়ে যাওয়ার একটু পরেই বাসায় ঢুকে। সারা বাড়িতে কোথাও অহনাকে পায় না। পরে সাব্বিরের রুমে গিয়ে দেখে মা শুয়ে আছেন। সে মাকে ওঠায়। মাকে জিজ্ঞেস করে অহনা কোথায়। উনি কী বলবেন ভেবে পান না। পরে শিওর হওয়ার জন্য বেডে তাকান, দেখেন আসলে সাব্বির নেই। অহনাকে সাব্বির হাসপাতালে নিয়ে গেছে। মা কি বলছো? মাথা ঠিক আছে তোমার? এটা কিভাবে সম্ভব? সম্ভব রে বাবা, উপরওয়ালা চাইলে সব সম্ভব। প্রথমে আমিও নিজের চোখে বিশ্বাস করতে পারিনি, তাই জ্ঞান হারিয়েছিলাম। মা, আমার বিশ্বাস হচ্ছে না যে সাব্বির ঠিক হয়ে গেছে। ওরা কোন হাসপাতালে গেছে জানো? না রে বাবা। সাব্বিরের বাইর দেখে যে সাব্বিরের ফোন রুমে নেই। সাব্বিরকে ফোন করা হলে ফোন বেজেই চলেছে, কিন্তু কেউ রিসিভ করছে না। সাব্বিরের ভাই সাব্বিরের মোবাইল ট্রেক করে কাঙ্ক্ষিত হাসপাতালে পৌঁছান। সাথে মাও সাব্বিরের বাবিদের বাসা হাসপাতালের রাস্তা দিয়ে পড়ে, তাই সাথে নিয়ে এসেছে। হাসপাতালে এসে সাব্বিরকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। পুরো হাসপাতাল খোঁজা শেষ, কিন্তু ওর দেখা মিলল না। অবশেষে একটি কেবিনের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায় যে সাব্বির শুয়ে আছে, সেলাইন চলছে। আপনারা কি ভাবছেন সাব্বির কেবিনে কিভাবে? তাই তো, সাব্বির অহনা অ্যাডমিট করে ওটির বাইরে হাঁটছিল, তখন ও সেন্সলেস হয়ে যায়। আসলে অনেক দিন কমায় থাকার কারণে এত স্ট্রেস একেবারে নিতে পারেনি। কেবিনে সাব্বিরের মা, বাবি, ভাইয়া সবাই সাব্বিরের পাশে দাঁড়িয়ে আছে। সাব্বির আস্তে আস্তে চোখ খুলে সবাই তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এলিয়েন দেখছে। কি হলো, সবাই এমনভাবে তাকিয়ে আছো কেন? বাবা, তোকে দেখছি। বেশি দেখো না, আবার সেন্সলেস হয়ে যাবা। সুস্থ হতে না হতে শুরু হয়ে গেল ভাইয়া। সবাই হাসছে। সবাই এখানে অহনার কাছে কে? ও হ্যাঁ, আমি যাচ্ছি। তোর চক্করে অহনাকে তো প্রায় ভুলেই গিয়েছিলাম। অহনার ওটি প্রায় শেষ, কোনো সমস্যা হয়নি অপারেশনে। সাব্বিরের একটি ফুটফুটে ছেলে হয়েছে, দেখতে একেবারে সাব্বিরের কার্বন কপি। একটু বাদে অহনাকে সাব্বিরের কেবিনে শিফট করা হয়। সাব্বির বেডে আজ শোয়া হয়ে বসে আছে। পাশে অহনাকে রাখা হলে সাথে একটি বাচ্চা, আর তা হলো সাব্বিরের সন্তান। সাব্বির বাচ্চাটাকে কোলে নিয়ে খেলা করছে। কি ছোট ছোট হাত পা। ওলে আমার বাবা টালে, একেবারে তোমার বাবার মতো হইছ। কি, আমার দাদু ভাইকে নিয়ে খেলা করা হচ্ছে বুঝি? তা বাবা কখন এলে? এই তো মাত্র তোর সুস্থতার আর দাদু ভাইয়ের খবর পেয়ে আমি কিনা এসে পারি। তা কি অবস্থা ওনার? বাবা অনেকটা ক্লান্ত, একটু ঘুমাচ্ছে। আমি তো ভাবতেই পারিনি তোকে এভাবে দেখবো। সাব্বিরকে জড়িয়ে ধরে। বাবা আমিও ভাবতে পারিনি, হঠাৎ করে কি হলো, আমার মনে হলো কেউ ডাকছে আমায়। তখনই মনে হলো মাত্র ঘুম থেকে উঠলাম, পাশে দেখতে পেলাম মা ও অহনাকে। মা তো আমাকে এই অবস্থা দেখেই বেহুশ। তারপর সব খুলে বলল। অহনার জ্ঞান ফিরেছে। পাশে দেখছে সাব্বির তার বাবার সাথে কথা বলছে।
সে বিশ্বাস করতে পারল না যে এটা সাব্বির। সে এক নজরে পলকহীনভাবে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। দে, আবার দাদুভাইকে আমি ঘুরে আসি, এখানে আমার আর থাকা ঠিক হবে না। কেন বাবা? বাবা আর কোনো কথা না বলে চলে যায়। যেখান থেকে যাওয়ার আগে অহনার দিকে ইশারা করে। সাব্বিরের বাবা যেতে না যেতেই অহনা সাব্বিরের ওপর উঠে শুয়ে পড়ে। সাব্বিরকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ নীরবে সব সাব্বির খেয়াল করলো। পাগলিটা ফুফিয়ে কান্না করছে, আর এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব। সাব্বির অহনাকে ওঠায়, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। অহনা সাব্বিরকে পাগলের মতো চুমু খেতে থাকে। পাগলিটা কান্না করছে বুঝি? অহনা চুপ। কি হলো? পাগলিটা কথা বলছে না কেন? সাব্বির, আমি কি কখনো ছেড়ে যাবে না তো? যতদিন এতে ততদিন তোমাকে ছেড়ে কোথাও যাবো না। মরে খেলেও কথাটি বলার আগে অহনা সাব্বিরের টুট জোড়া দখল করে নেয়। 5 মিনিট পর ছেড়ে দেয়। এখনো সাব্বিরকে জড়িয়ে ধরে আছে। সাব্বির আর অহনা একটু অপ্রস্তুত ছিল দেখে বাইরে দাঁড়িয়ে আছে সবাই। অহনাকে বাড়িতে নিয়ে আসা হয়। অহনা বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে। অহনা ও সাব্বির বারান্দায় সোফায় শুয়ে আছে। সাব্বির অহনার কোলে মাথা রেখে শুয়ে পূর্ণিমার আলোয় সারা গরময় ছড়িয়ে পড়েছে। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? না তো। জানো অহনা, যেদিন তুমি আমায় ভুল বুঝছিলে সেদিন বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলছিলাম। আত্মহত্যা মহাপাপ, তাই আত্মহত্যা করিনি। কখনো ভুল বোঝো না আমায়। তোমার ছাড়া আমার বেঁচে থাকতে পারবো না। তোমাতেই আমার পূর্ণতা। আগের কথা বাদ দাও, এগুলো ভাবলে নিজের প্রতি ঘৃণা হয়। এই অহনা আজীবন তোমার ভালোবাসার পাগলি হয়ে থাকবো। সত্যি? হুম। অহনা আর সাব্বির হারিয়ে যায় এক অসীম ভালোবাসার গভীরে। মৃত্যু ছাড়া আর কোনো কিছু যার থেকে তাদের আলাদা করতে পারবে না। হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে গল্পটি শেষ হয়ে গেল। তো বন্ধুরা, নতুন গল্প খুব শীঘ্রই আসছে। আর যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই নতুন গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।